কি বলছে? বলছে ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? তাহলে আমরা এইসব ক্ষেত্রে কি খেয়াল রাখবো? সমকোণী ত্রিভুজের জন্য আমাদের পিথাগোরাসের একটি সূত্র আছে, সেটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে মেলানোর চেষ্টা করব সবচেয়ে বড় বাহুটাই কি হবে? অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার আমাদের বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার হয় কিনা? হয়, অর্থাৎ 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তাহলে হয়ে যায় 25, যেটা 5 স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে। তারপর 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64 ইকুয়ালস টু 10 স্কয়ার অর্থাৎ 100। তাহলে 36 প্লাস 64 ইকুয়ালস টু 100 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 5 স্কয়ার 25, 7 স্কয়ার 49, তাহলে হচ্ছে কত? 9 স্কয়ার 81। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মিলছে না, এদের যোগফল 81 এর সমান হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে না। কিন্তু এখানে দেখছি সম্ভব। 5 স্কয়ার অর্থাৎ 25, এখানে হচ্ছে 144, এখানে 169, অর্থাৎ এদের যোগফল 169 এর সমান। এর পরবর্তীতে 2 কি বলছে? সমতলীয় জ্যামিতিতে প্রত্যেক সীমাবদ্ধ ক্ষেত্রফলের নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে। অবশ্যই সীমাবদ্ধ হলেই সেখানে কি থাকবে? ক্ষেত্রফল থাকবে সমতল ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। কেন? কারণ হচ্ছে ক্ষেত্রফল অনেকভাবেই সমান হতে পারে। যেমন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? আমরা যদি এখানে বলি যে 2, এখানে ধরলাম আমরা 6, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হিসেব করলে এখানে আমরা কি পাবো? 6 2 গুণে 12 অর্থাৎ 6 পাবো। 6 বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার কিছু একটা। আবার আমরা অন্যভাবে কি করতে পারি? 6 মেলাতে পারি। কিভাবে মেলাতে পারি? আমরা যেমন এখানে 6 12 গুণ 1 করেও আমরা 6 মেলাতে পারি। যেমন এটা 12, এটা 1 হয়ে গেল। তাহলে কত হতে পারে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আবার এখানে 6 হতে পারে। তাহলে কিন্তু এখানে বাহু কিন্তু আমাদের মিলছে না, এবং কোণগুলো দেখা যাবে যে আমরা অনেক সময় মেলাতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ক্ষেত্রফল সমান হলেই আমরা কি করতে পারি না, এদেরকে সর্বসম বলতে পারি না। কিন্তু সর্বসম হয়ে গেলে সেখানে ক্ষেত্রফল সমান হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তাহলে আমরা উত্তর হিসেবে কি পাবো? উত্তর হিসেবে পাবো 1 ও 3, অর্থাৎ খ। পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদেরকে বলা হচ্ছে পাশের চিত্রে এ বি সি সমবাহু, এডি লম্ব বিসি এবং এবি ইকুয়ালস 2। বলা হচ্ছে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বিডি ইকুয়ালস টু কত? তাহলে এখানে বিডি এর মান আমরা বের করার জন্য তাহলে কি বলা হচ্ছে? এবি ইকুয়ালস টু হবে 2, তাহলে এটা বলা আছে। এরপরে বিডি এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু বলছেই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এদের প্রত্যেকটা বাহুর মান কি হবে? সমান হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে লম্ব। লম্ব তাহলে এখানে কি করছে? অবশ্যই 2 ভাগে ভাগ করছে। তার মানে এটা হচ্ছে 2 এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 1। তাহলে এখানে আমাদের এডির মান আলাদা করে বের করতে হচ্ছে না। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কি এটা আমার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা কত, অর্থাৎ এডি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি? এডি স্কয়ার অর্থাৎ আমাদের লম্ব স্কয়ার ইকুয়ালস টু কি হবে? অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এটা হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। অথবা আমরা কি করতে পারি? আমরা এখানে বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা লম্বকে আলাদা করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এবি মানে হচ্ছে 2 অর্থাৎ 2 স্কয়ার, আর এটা হচ্ছে 1 স্কয়ার। তাহলে 4 মাইনাস 1 অর্থাৎ 3। তাহলে এটা হচ্ছে এডি স্কয়ার মান। তাহলে এডি ইকুয়ালস টু কি হবে? √3। তাহলে আমরা পেয়ে গেলাম √3, অর্থাৎ খ। বলা হয়েছে প্রমাণ করো যে সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিক ক্ষেত্রটিকে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো আমাকে একটি সামন্তরিক দেওয়া আছে এ বি সি ডি সামন্তরিক, সেখানে কর্ণদ্বয় এসি এবং বিডি আমাকে বলা হয়েছে এসি এবং বিডি 4টি সমান ত্রিভুজ ক্ষেত্র। এই যে এখানে যেমন এওডি, ডিওসি, সিওবি, বিওএ, এই 4টি সমান এই 4টি ত্রিভুজই সমান হবে, ক্ষেত্রফল সমান হবে। এটাই বুঝেছে যে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। সরি, তাহলে আমরা আমাদের প্রমাণ শুরু করি। আচ্ছা, যেহেতু এবিসিডি একটি সামন্তরিক এবং এসি ও বিডি এদের কর্ণদ্বয়, আমরা কিন্তু জানি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেখানে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো এও সমান সমান ওসি, আবার বিও সমান সমান ওডি। এটা কিন্তু আমি লিখতে পারবো, কারণ আমি জানি সামন্তরিক কর্ণদ্বয়
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমি লিখে দিই যে এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো এ ও সমান সমান ওসি, এ ও সমান সমান ওসি। আবার লিখতে পারবো বি ও সমান সমান ও ডি, এইটুকু আমি লিখতে পারবো। আবার দেখেন এই যে এখানে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এবং বি ও সি, এখানে দুটো ত্রিভুজ আছে। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে ওবি হলো আমার এখানে, ওবি হলো আমার এসি এর ওপর মধ্যমা। কারণ আমি কারণ আমি কি দিয়ে জানি, আমরা জানি এ ও সমান সমান ওসি। তাহলে আমি যদি এই দুটো ত্রিভুজকে নিয়ে চিন্তা করি, আমি একটা ত্রিভুজ চিন্তা করি এ বি সি, এই ত্রিভুজটার কথা। তাহলে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি না ওবি হলো এসি এর উপর মধ্যমা, কারণ আমরা দেখেছি যে এ ও সমান সমান ওসি। তাহলে আমি লিখি যে ত্রিভুজ এ বি সি এ ওবি এসি বাহুর উপর বা এসি বাহুর মধ্যমা, ওবি মধ্যমা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে আমি তাও লিখতে পারবো। মোট কথা হলো আমি এখানে যে দেখেছি এ ও সমান সমান ওসি, তো সেখান থেকে আমি বলতে পারবো যে ওবিটা হবে আমার এবিসি এর মধ্যমা। ওবি মধ্যমা কিসের উপর? এসি এর উপর। ওবি মধ্যমা এসি বাহুর উপর। তো আমরা যেহেতু জানি যে কোনো একটি ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে ফেলে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি যদি একটা ত্রিভুজ থেকে এরকম, তাহলে এটার মাঝখানে যদি একটা মধ্যমা আঁকা হয় তবে এই মধ্যমাটা এই ত্রিভুজটাকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে ফেলবে। তাহলে এটা কিন্তু আমাদের জানা আছে যে কোনো একটি মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে ফেলে। তাহলে দেখেন তো এ বি সি এই ত্রিভুজটার মধ্যে ও বি আমার মধ্যমা, তাহলে এখানে এ ও বি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান সমান বি ও সি, তা আমি লিখতে পারবো। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের কোনো বাহুর উপর মধ্যমা, কোনো বাহুর উপর মধ্যমা ত্রিভুজটিকে সমান দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে বিভক্ত করে। তো সেই হিসেবে আমি এটা লিখতে পারলাম। তাহলে একইভাবে কি আমি বলতে পারি না যে বি সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি লিখতে পারি বি ও সি সমান সমান ডি ও সি। কারণ কি? কারণ কিন্তু আমরা জানি যে এই ডিবি কে আমি প্রথমে দেখে নিচ্ছি যে বি ও সমান সমান ওডি, তার মানে আমি বলতে পারি যে ওসি হলো বি সি ডি এই ত্রিভুজটার ওসি হলো মধ্যমা, কারণ এই বাহুটার বিডি বাহুর উপর মধ্যমানে ও ছেদ করেছে। তাহলে মধ্যমা আমি বলতে পারবো, যেহেতু মধ্যমা হলো আমার বি, শুধুমাত্র বি সি ডি ত্রিভুজ চিন্তা করলে তাহলে ও সি আমার মধ্যমা। তো একইভাবে বি ও সি এবং ডি ও সি এই দুটো ত্রিভুজ ক্ষেত্র সমান হবে। তো এখানে লিখি যে একইভাবে যদি আমি লিখতে যাই তাহলে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র ডিওসি। আবার এখানে কি লিখতে পারবো? আবার লিখতে পারবো ডিওসি সমান সমান এওডি। ত্রিভুজ ক্ষেত্র ডিওসি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এও ডি। আবার এখানে লিখতে পারবো এওডি সমান সমান এওবি, কারণ সবগুলো একই সূত্র ফলো করছে। তাহলে দেখেন তো এই যে আমি চারটা সমীকরণ লিখলাম, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4।
এই চারটা সমীকরণের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আমি এই চারটা সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমি একটা সম্পর্ক বের করতে পারি। কি, যে দেখেন ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান সমান বিওসি, আবার বিওসি সমান সমান ডিওসি, এই যে এ ও বি এটা সমান সমান বিওসি, আবার বিওসি সমান সমান ডিওসি, তার মানে এটা সমান সমান আবার এটাও। আচ্ছা, আবার ডিওসি সমান সমান এওডি, তার মানে প্রত্যেকটা ত্রিভুজই আমার সমান। তাহলে আমি সুতরাং লিখতে পারবো যে সুতরাং ত্রিভুজ এ ও বি সমান সমান ত্রিভুজ বি ও সি সমান সমান ত্রিভুজ সিওডি সমান সমান ত্রিভুজ এ ও ডি, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, তুমি প্রমাণ করেছি। আমাদের এখনকার জ্যামিতি দেওয়া আছে, প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ যদি আমার কোনো একটা বর্গক্ষেত্র বলতে আসলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমরা জানি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, আসলে ওই বর্গক্ষেত্রের কোনো একটি বাহুর স্কয়ার, বাহুর স্কয়ার হলো হবে ক্ষেত্রফল। তাহলে এখন দেখেন তো এখানে আমার আসলে কোনো একটি যদি আমি বাহু ধরি, ধরেন এবি বাহু, তাহলে এবি বাহু স্কয়ার হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে আমাকে বের করতে হবে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেমন এ বি স্কয়ার কিসের সমান হবে, কর্ণের উপর অঙ্কিত। তাহলে কর্ণ কি, এই যে বিডি একটি কর্ণ, তাহলে বিডি কর্ণের উপর যদি আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই বর্গক্ষেত্রের বাহু আসলে কোনটি হবে, এই বিডি, কারণ বিডি কর্ণের উপর আমি বর্গক্ষেত্র অঙ্কন করবো, তাহলে ওই বর্গক্ষেত্রটা বাহু একটা বিডি হবে, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিডি স্কয়ার। এখন বলা হয়েছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, তার মানে আমি বের করতে হবে এবি স্কয়ার সমান সমান হাফ অফ বিডি স্কয়ার, এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ করি। এখন দেখেন এই যে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ না, আমরা দেখছি যে এ বি ডি ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে লিখি ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে কোন কোনটা সমকোণ, এই যে কোণ এ সমকোণ, এ কোণ সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ। যেহেতু কোণ এ সমকোণ তার মানে কি এই কোণের বিপরীত বাহুটা কি হবে, অতিভুজ। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি লিখি সুতরাং বিডি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কিসের অনুযায়ী, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র না তো উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি দেখলাম যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এখান থেকে পেলাম। এখন দেখেন তো এই যে এবি এবং এডি দুটোটাই তো বর্গক্ষেত্রের বাহু, আর আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মানই সমান। তাহলে আমি লিখতে পারবো এখানে যে বিডি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এডি কেও আমি এবি লিখতে পারবো, কারণ একই বাহু, একই বাহু তো সমানই হবে, তার মানে এবি স্কয়ার। কারণ কি, কারণ এবি সমান সমান এডি, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমি লিখতে পারবো বিডি স্কয়ার সমান সমান 2ab স্কয়ার। সুতরাং আমি এখানে কি লিখতে পারবো, আমি এখানে লিখতে পারবো এ বি স্কয়ার সমান সমান হাফ অফ বি ডি স্কয়ার। এই যে এই টুটা এখানে নিয়ে আসছি, এ বি স্কয়ার সমান সমান হাফ অফ বিডি স্কয়ার। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে হতো যে কোন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। আমাদের পরের জ্যামিতি দেওয়া আছে, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ যদি হয় এ বি সি আমার একটি ত্রিভুজ, যেখানে এডি হলো আমার মধ্যমা, তাহলে এডি মধ্যমা এ বি সি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজ এ বি ডি এবং এ সি ডি তে বিভক্ত করে দিবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ বি ডি এই ত্রিভুজ ক্ষেত্র সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি। এটাই যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমার এই অংশটুকু প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমার ছোট্ট একটি অংশ অঙ্কন করে নিতে হবে আমার এই প্রমাণের স্বার্থে। কি অঙ্কন করতে হবে, অঙ্কন হলো এ হতে বিসি এর উপর এই লম্ব আঁকি। লিখে দিই, এ হতে বিসি বাহুর উপর
এ ই লম্ব আঁকি। এই লম্ব কেন আঁকলাম? কারণ আমরা এই দুটো ত্রিভুজ ক্ষেত্র বা ক্ষেত্রফল যেহেতু সমান করছি, আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে কাজ করব। তাহলে এখন দেখেন, আমি যদি এ বি ডি এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, এ বি ডি ত্রিভুজ, তাহলে আমি লিখি ত্রিভুজ এ বি ডি সমান সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি বলতে পারি? আমরা জানি না, কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখন দেখেন তো, এ বি ডি ত্রিভুজের মধ্যে হাফ ইন্টু ভূমি কত? বিডি। তাহলে ভূমি হলো বিডি, আর উচ্চতা কত? উচ্চতা কিন্তু এডি না, এডি হলো এই ত্রিভুজের বাহু, উচ্চতা হবে আসলে এ ই। লম্ব অংশ যতটুকু অতটুকুই হলো উচ্চতা, তাহলে এখানে উচ্চতা হবে এ ই। আবার দেখেন তো, এ সি ডি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল চিন্তা করলে এ সি ডি ত্রিভুজ কি লিখতে পারবো? হাফ ইন্টু, এখানে কি সিডি বা ডিসি হলো এটার ভূমি, তাহলে লিখে দিই সিডি ইন্টু এটার উচ্চতা কত? এই উচ্চতাই আছে, তাহলে এ ই। এখন দেখেন, যেহেতু এখানে লিখে দিব, যেহেতু দেখেন তো, আমরা কিন্তু বলা হয়েছে যে মধ্যমা এডি, এডি হলো আমার মধ্যমা, এডি মধ্যমা বিসি কে অবশ্যই সমান দুটি অংশে বিভক্ত করেছে, অর্থাৎ বিডি সমান সমান ডিসি। তো যেহেতু এডি মধ্যমা বিসি কে সমান ভাগে বিভক্ত করে, সমান ভাগে বিভক্ত করে, সুতরাং আমি কি বলতে পারবো? সুতরাং লিখতে পারবো বিডি সমান সমান ডিসি, সমান সমান বিডি সমান সমান সিডি বা ডিসি। তাহলে এখন দেখেন তো, এই যে এই বিডি এর জায়গায় যদি আমি সিডি লিখতে পারি, তাহলে আমি কি লিখতে পারি? এ বিডি এবং সিডি সমান হয়ে গেলে আমি বলতে পারি না এ অংশ যা এ অংশ তা। সুতরাং আমি লিখতে পারবো যে ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। কারণ কি? কারণ আমাদের বিডি সমান সমান সিডি, বিডি সমান সমান সিডি। তাহলে এটা দুটো সমান হলে, এই বাহু দুটো সমান হলে তো পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হয়ে যায়। তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে হতো যে ত্রিভুজ এবিডি সমান সমান এসিডি। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত। অর্থাৎ যদি আমি একটি সামান্তরিক ক্ষেত্র দিই, যে এ বি সি ডি একটি সামান্তরিক দেওয়া আছে এবং ই এফ সি ডি একটি আয়ত দেওয়া আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে, দুটি সামান্তরিক ক্ষেত্র এবং আয়তক্ষেত্র একই ভূমি সিডি এর উপর অবস্থিত এবং একই পার্শ্বে অবস্থিত। দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা, এ বি সি ডি সামান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। তাহলে আসলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি প্রত্যেকটি বাহুর যোগফল বা পরিসীমাটা হবে ই এফ সি ডি এই আয়তক্ষেত্রের পরিসীমার থেকে বড়। তার মানে আমি প্রমাণ করব যে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এ এরা আসলে বড় হবে কার থেকে? বড় হবে ই এফ প্লাস এফ সি প্লাস সিডি প্লাস ডি থেকে। এগুলো থেকে যদি বড় হয় তাহলে আমার প্রমাণটা হবে। তাহলে এখন দেখেন, আমরা আমাদের প্রমাণে চলে যাই। আচ্ছা, এখন দেখেন, যেহেতু আমাদের বলা হয়েছে সামান্তরিক ক্ষেত্র এবং আয়তক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত এবং একই পাশে অবস্থিত, সেক্ষেত্রে আমি বলতে পারি যে, আমি এখানে লিখি যে যেহেতু এ বি সি ডি সামান্তরিক তড়িৎ ক্ষেত্র এবং ই এফ সি ডি আয়তক্ষেত্র একই ভূমি সিডি এর উপর অবস্থিত এবং একই পাশে ভূমি সিডি এর উপর অবস্থিত এবং একই পাশে,
সুতরাং আসলে আমরা বলতে পারবো তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল বলতে এই যে ডিসি এবং এবি, আমি যদি সামান্তরিক চিন্তা করি তাহলে আমি বললাম যে তারা আসলে একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত। অর্থাৎ বলতে চাচ্ছি যে ডিসি এবং এবি বাহু এরা যেমন সমান্তরাল, ইএফ এবং সিডি বাহু এরাও সমান্তরাল। তার মানে আমি বলতে চাচ্ছি যেহেতু সমান্তরাল এবং একই পার্শ্বে অবস্থিত, তার মানে এই যে ইএফ এবং এবি একই রেখায় অবস্থিত, কারণ তারা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এটা আমি এটি লিখে নিই। সুতরাং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যেহেতু সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে সুতরাং ই এ বি এবং ইএফ একই রেখায় অবস্থিত, সেটাও বলতে পারবো। ইএফ ও এ বি একই রেখায় অবস্থিত। আচ্ছা, যেহেতু ইএফ এবং এ বি একই রেখায় অবস্থিত, তাহলে এখন দেখেন তো, যেহেতু একই রেখায় অবস্থিত, তাহলে এই যে এখানে ই এ ই ডি, এখানে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কাজ করতে পারবো। তাহলে আমি এখন কাজ করি যে ত্রিভুজ এ ই ডি এ। দেখেন তো এখানে এই কোণটা কিন্তু সমকোণ। কারণ সমকোণ কেন? কারণ এটা কিন্তু আয়তক্ষেত্রের একটি কোণ, আর আয়তক্ষেত্রের কোণগুলো আমি জানি 90 ডিগ্রি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে কোণ এ ই ডি সমান সমান 90 ডিগ্রি। আর যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি বলতে পারি না এখানে এবি বাহু ইডি বাহু অপেক্ষা বড়। তাহলে বলতে পারবো সুতরাং এ ডি বাহু বড় হবে ইডি বাহু অপেক্ষা। কেন বড় হবে? কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাই হলো আমার অতিভুজ। তো যেহেতু এ ই ডি এই কোণটা আমি সমকোণ পেয়েছি, তার মানে এই সমকোণের বিপরীত বাহু হবে আমার অতিভুজ। তার মানে এডি হলো আমার অতিভুজ। তাহলে এ ই ডি ত্রিভুজের মধ্যে এডি অতিভুজ হলে ইডি হবে লম্ব। তাহলে আমি বলতে পারবো আমার এডি যেহেতু আমার সব থেকে বৃহত্তম বাহু ত্রিভুজের, তার মানে এডি হবে ইডি থেকে বড়। লিখে নিই যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ। যেহেতু অতিভুজ বড়, তার মানে এডি বড় হবে ইডি থেকে। তাহলে এখন দেখেন তো এই যে এ বি সি ডি সামান্তরিকের পরিসীমাটা চিন্তা করি। তাহলে সামান্তরিকের পরিসীমা সমান সমান কি হবে? আমি লিখতে পারবো এ বি প্লাস বি সি প্লাস সিডি প্লাস এডি, এটা লিখতে পারবো। এখন দেখেন তো এবি, এই যে এবি কিন্তু আবার সিডি এর সমান, কারণ এটা সামান্তরিক, এই দুই বাহু সবসময় সমান হবে। তার মানে আমি লিখতে পারবো এখানে সিডি প্লাস আবার বিসি কিন্তু এডি এর সমান, তাহলে এটা লিখতে পারবো এডি, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো তো সমান হয়, প্লাস আবার সিডি প্লাস এডি। এখান থেকে কি লিখতে পারবো? লিখতে পারবো 2 ইন্টু সিডি প্লাস এডি। তো একইভাবে আমি যদি আয়তক্ষেত্রের পরিসীমা চিন্তা করি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি হবে? হবে ইএফ প্লাস এফ সি প্লাস সিডি প্লাস ইডি। তো এখান থেকে আমি কি লিখতে পারি? দেখেন তো ইএফ সমান সমান কিন্তু আমি সিডি লিখতে পারি, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোও সমান। ইএফ সমান সমান সিডি, তাহলে ইএফ সমান সমান আমি লিখবো সিডি প্লাস এফ সি কে আমি ইডি লিখতে পারি, তাহলে ইডি প্লাস সিডি প্লাস ইডি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? 2 ইন্টু সিডি প্লাস ইডি। আচ্ছা, তাহলে আমি এখানে সামান্তরিকের পরিসীমা পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম। এখন দেখেন তো এই যে 2 ইন্টু সিডি প্লাস ইডি এবং 2 ইন্টু সিডি প্লাস ইডি, এই দুটাকে কি আমি সমান বলতে পারবো? কখনোই সমান বলতে পারবো না, কিন্তু একটা বড় একটা ছোট হবে। কোনটি বড় হবে? এই যে দেখেন, এই যে এখানে একটা সম্পর্ক আমি বের করে রেখেছি, এই সম্পর্কের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন
যে 2 ইন্টু সিডি প্লাস এডি এই অংশটা বা এই ক্ষেত্রফল এই পরিসীমাটা অবশ্যই 2 ইন্টু সিডি প্লাস ইডি থেকে বড় হবে। কারণ দেখেন সিডি দোনো জায়গায় আছে, শুধুমাত্র পার্থক্য ইডি বাহু এবং ইডি বাহুতে। তো আমরা দেখে নিয়েছি যে ইডি বাহু অবশ্যই বড় হয় ইডি বাহু থেকে, তার মানে আমার বুঝতে পারছি যে এখানে সামান্তরিকের পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমা থেকে বড়, কারণ এই যে ইডি বাহু ইডি। সুতরাং আমি লিখতে পারবো 2 ইন্টু সিডি প্লাস এডি বড় হবে 2 ইন্টু সিডি প্লাস ইডি থেকে। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এই সিডিইএফ কে আমি এভাবে প্রমাণ করতে হতো, তাহলে আমি এখানের বাহুগুলোকে শুধুমাত্র অপর বাহুর সাপেক্ষে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে আমি প্রমাণটা করেছি। আমাদের পরে উপপাদ্য দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স এবং ওয়াই। প্রমাণ করো যে ত্রিভুজ ক্ষেত্র এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান সমান 1/4 ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল। তো এটা যদি আমি রাফ ভাবে আঁকি, যে আমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরে নিলাম এই হলো আমার ত্রিভুজ, এটা হলো এ বি সি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের মধ্যে বলা হয়েছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু এক্স এবং ওয়াই। এবি বাহুর মধ্যবিন্দু এটা হলো আমার এক্স এবং এসি বাহুর মধ্যবিন্দু এটা হলো আমার ওয়াই। তাহলে আমি এখন এক্স ওয়াই যোগ করে দিব। এখন বলা হয়েছে যে প্রমাণ করতে হবে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1/4 ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল। যে এবিসি এর ক্ষেত্রফলের 1/4 এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে আমাকে একটা ছোট অঙ্কন করতে হবে। অঙ্কন হলো বি এবং ওয়াই আমি যোগ করে দিব। তাহলে আমি এখানে লিখি যে অঙ্কন বি ওয়াই যোগ করি। আচ্ছা, এখন দেখেন, এখন আমি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দুইটা ত্রিভুজ না, আসলে মানে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে প্রথমে এ বি ওয়াই এই ত্রিভুজে দেখি, আমার প্রমাণে চলে যাই আমি। প্রমাণ ত্রিভুজ এ বি ওয়াই এ। দেখেন তো ত্রিভুজ এ বি ওয়াই এ এক্স ওয়াই কিন্তু মধ্যমা। কেন মধ্যমা? কারণ এক্স ওয়াইটা হলো এ বি কে সমান দুই ভাগে বিভক্ত করেছে। কারণ এক্স হলো আমার এ বি এর মধ্যবিন্দু এক্স, তার মানে আমি বলতে পারবো এক্স ওয়াই এ বি বাহুর মধ্যমা, বা এক্স ওয়াই হলো এ বি ওয়াই ত্রিভুজের মধ্যমা, এ বি বাহুকে বিভক্ত করেছে। তাহলে এ বি ওয়াই ত্রিভুজ এ বি ওয়াই এক্স ওয়াই মধ্যমা। তাহলে এক্স ওয়াই যদি মধ্যমা হয় তাহলে আমি কি করব? আমরা জানি কোনো ত্রিভুজের মধ্যমা, যে কোনো বাহুর মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারবো? তাহলে বলতে পারবো এ এক্স ওয়াই সমান সমান এক্স ওয়াই বি। এটাও যেমন বলতে পারবো, তেমনও কিন্তু আমি বলতে পারবো যে এ এক্স ওয়াই এই ত্রিভুজ সমান সমান হাফ অফ এ ওয়াই বি এই ত্রিভুজটা, কারণ এই ত্রিভুজের সম্পূর্ণ অর্ধেক এই অংশটুকু। আমি লিখতে পারবো সুতরাং ত্রিভুজ ক্ষেত্র, এখানে ক্ষেত্র লিখে দিই, ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই সমান সমান হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র কি এ ওয়াই বি, এ ওয়াই বি। আচ্ছা, এখানে আমি একটা সম্পর্ক করে রাখলাম, দেখে আমরা লিখতে পারবো সুতরাং ত্রিভুজ এ ওয়াই বি সমান সমান 2 ইন্টু ত্রিভুজ এ এক্স ওয়াই, এটা আমি লিখতে পারি। আবার দেখেন তো, এখন যদি আমি একটু আগে কি নিলাম, এ বি ওয়াই এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি। এখন যদি আমি এ বি সি এবিসি ত্রিভুজ নিয়ে আমি কাজ করি, তাহলে কি হবে? দেখেন এবিসি ত্রিভুজের মধ্যে কিন্তু বিওয়াই এইটা হলো আমার মধ্যমা, কারণ কি বিওয়াই এসি বাহুকে এসি বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই, তার মানে বিওয়াই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বিওয়াই কে আমি এবিসি ত্রিভুজের মধ্যমা বলতে পারি। যে ত্রিভুজ এ বি সি এ বিওয়াই মধ্যমা। যেহেতু বিওয়াই মধ্যমা, সুতরাং আমি কি লিখতে পারি?
এই মধ্যভাগ ত্রিভুজটিকে সমান দুই ভাগে বিভক্ত করবে, অর্থাৎ এ বি ওয়াই সমান সমান বি ওয়াই সি। একইভাবে বলতে পারবো এ বি ওয়াই সমান সমান হাফ অফ এ বি সি ত্রিভুজ, পুরো ত্রিভুজটার অর্ধেক এটা। তাহলে আমি লিখি ত্রিভুজ ক্ষেত্র এ বি ওয়াই সমান সমান হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তাহলে এখন দেখেন এখানে কি আছে, এ বি ওয়াই, কোনটা হলো এ বি ওয়াই, এই ত্রিভুজটা আমরা জানলাম যে হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। আবার উপরেও দেওয়া আছে এ ওয়াই বি বা এ বি ওয়াই একই ত্রিভুজ, এই ত্রিভুজ ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এ এক্স ওয়াই, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো যেহেতু এই দুটো ত্রিভুজের মধ্যে সম্পর্ক আছে, তাহলে আমি লিখতে পারবো সুতরাং, তাহলে দেখেন এই অংশ সমান সমান এই অংশ আমি লিখতে পারবো, যেহেতু এইটুক সমান সমান এইটুক, তার মানে এই অংশ এবং এই অংশ লিখতে পারবো। তো এটা যদি আমি নাম দিয়ে দিই 1 এবং 2, সুতরাং 1 ও 2 হতে কি দেখছি, আমি দেখছি 2 ইন্টু এ এক্স ওয়াই, 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই সমান সমান কি হবে, হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তাহলে এখন শুধুমাত্র এটুকু যদি রাখি, তাহলে আমি লিখবো ত্রিভুজ ক্ষেত্র, এখানে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং লিখি ত্রিভুজ ক্ষেত্র এর ক্ষেত্রফল, কোন ত্রিভুজ ক্ষেত্র, এটাই তো লিখলাম না, ত্রিভুজ এ এক্স ওয়াই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হবে, এই দুইটা নিচে যাবে, হাফ ছিল 2 নিচে গেলে 1/4 হয়ে যাবে, 1/4। তাহলে কি হবে, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল। দেখেন তো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল। তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান সমান আমি কি পেলাম, 1/4 ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, যে 1/4 ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এর এ বি ও সি ডি বাহুদ্বয়, এ বি এবং সি ডি বাহুদ্বয় সমান্তরাল সমান্তরাল, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তো তা করার জন্য আমাকে কিছু কাজ করে নিতে হবে, সেটা হলো আমার কিছু অঙ্কনের প্রয়োজন। কি অঙ্কন করব, অঙ্কন করব সি হতে আমি এ বি এর ওপর সি এন লম্ব অঙ্কন করি, সি হতে এ বি এর উপর, এ বি এর উপর সি এন লম্ব আঁকি, সি এন লম্ব আঁকলাম। আচ্ছা, তারপর আবার এ হতে সি ডি এর বর্ধিতাংশের উপর এ এম লম্ব আঁকি, এ হতে সি ডি এর বর্ধিতাংশের উপর বর্ধিতাংশের উপর এ এম লম্ব অঙ্কন করি, এ এম লম্ব অঙ্কন করি। এখন আমি এ এবং সি কে যোগ করে দিব, এ সি যোগ করি। কেন এসি যোগ করলাম, আসলে এসি যোগ করার মাধ্যমে আমি এ বি সি ডি এই ট্রাপিজিয়ামকে দুটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে ফেললাম। তো যেহেতু দুটো ত্রিভুজ ক্ষেত্রের আমি ক্ষেত্রফলগুলো সহজেই বের করতে পারি, এই দুটো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমি যোগ করে আমি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখন দেখেন তো যে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি প্রমাণে চলে যাই, আমাদের প্রমাণ। তাহলে এই প্রমাণের মধ্যে কি দেখতে পাচ্ছি, প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ত্রিভুজ এ বি সি সমান সমান আমি কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ক্ষেত্রে আমি এটার যদি মানগুলো বের করতে চাই, কি লিখতে পারবো, হাফ ইন্টু ভূমি কত, এবি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে এবি, তাহলে ইন্টু এবি,
ইন্টু উচ্চতা কত, এই যে লম্বটা সিএন, তাহলে সিএন হলো আমার এটুকুর উচ্চতা। আচ্ছা, আবার দেখেন তো এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করে যাই যে ত্রিভুজ এ সি ডি সমান সমান এর ক্ষেত্রফল নির্ণয় করতে একইভাবে হাফ ইন্টু ভূমি, এক্ষেত্রে কিন্তু ভূমি হবে সিডি, তাহলে সিডি ইন্টু উচ্চতা কত, উচ্চতা কি এডি না, এটি কিন্তু এই ত্রিভুজের একটি বাহু, উচ্চতা হবে এ এম, কারণ এ এম হলো লম্ব বরাবর লম্ব দূরত্ব, তাহলে এ এম হবে উচ্চতা, তাহলে এখানে আমি লিখলাম এ এম। এখন দেখেন তো আমি কি বলতে পারি না এই এ এম এবং সিএন সমান, কেন বলতে পারি, কারণ আমরা জানি যে এই সিডি বাহুটা আর এবি বাহুটা দুইটাই সমান্তরাল, আর দুইটা সমান্তরাল বাহুকে যদি কোনো দুইটা বাহু সমান কোণে যুক্ত করে তো সেই ক্ষেত্রে দুইটা বাহু সমান হয়। তো যেহেতু এরা সমানভাবে যুক্ত করেছে, আমরা লম্ব অঙ্কন করেছি, তার মানে কোণ হবে 90 ডিগ্রি দুটার ক্ষেত্রে, তাহলে সমান কোণে যুক্ত করেছে, তার মানে এই দুইটাকে আমি সমান বলতে পারবো। লিখি যে যেহেতু এ এম সি এন সমান, এ এম সমান সমান সি এন, কেন বললাম, কারণ হলো এ বি আর সিডি সমান্তরাল, কারণ যেহেতু এখানে সিডি সমান্তরাল এবি, এটার জন্য আমি বলতে পারবো যে এ এম এবং সি এন সমান, তাহলে এখানে এ এম এর জায়গায় আমি সি এন লিখবো, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি সমান সমান আমি লিখতে পারবো হাফ অফ ইন্টু সিডি ইন্টু সি এন, এটা আমি লিখতে পারবো। তাহলে এখন যদি আমি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে লিখবো, সুতরাং ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি হবে, সমান সমান হবে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এ ডি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি যোগ করি তাহলে আমি কি পাবো, এই অংশগুলো পাবো, তাহলে আমি লিখতে পারবো হাফ ইন্টু এ বি ইন্টু সি এন প্লাস এখানে হাফ ইন্টু সিডি ইন্টু সি এন। পরবর্তীতে আমি যদি কমন নেই আমি লিখতে পারবো হাফ ইন্টু এখানে হবে এ বি প্লাস সিডি ইন্টু সি এন। তাহলে এখান থেকে আমি আসলে কি দেখতে পাচ্ছি, আমি দেখছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি প্লাস সিডি, মানে হলো সমান্তরাল সরল রেখা দ্বয়ের যোগফল। একটি ট্রাপিজিয়াম অঙ্কন করতে লাগে দুটি সমান্তরাল রেখা এবং দুটি ভিন্ন রেখা, তাহলে সমান্তরাল সরল রেখা দ্বয়ের যোগফল ইন্টু সিএন। সিএন কি ছিল, সিএন ছিল এই সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা যে লম্ব দূরত্ব সেটাই, তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল সরল রেখা দ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, এটাই আমাকে বের করতে বলা হয়েছিল। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে সামন্তরিক এ বি সি ডি এর অভ্যন্তরে, তাহলে আমি এখান থেকে যেগুলো নাম দিয়ে নিই যে এটা হলো আমার এ বি সি ডি, এ বি সি ডি এর অভ্যন্তরে পি যে কোনো বিন্দু, যে পি যে কোনো বিন্দু, প্রমাণ করো যে ত্রিভুজ ক্ষেত্র পি এ বি এই ত্রিভুজটুকু ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র পি সি ডি এর ক্ষেত্রফল পি সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল। তো এখানে কিছু অঙ্কন আছে, আমি আগে এগুলো লিখে নিই। আচ্ছা, কি অঙ্কন করতে হবে, আমরা এপি এবি সিপি এবং ডিপি অঙ্কন করব, মানে যোগ করে দিব। তাহলে লিখি এপি বিপি সিপি ডিপি যোগ করি, এবং আমরা এই পি বিন্দু দিয়ে যায় এমন একটি সরলরেখা অঙ্কন করব যা এ বি বা সিডি এর সমান্তরাল হবে। তো আমি লিখি যে এ বি এর সমান্তরাল করে পি বিন্দু দিয়ে ই এফ সরলরেখা অঙ্কন করি, এ বি বাহুর সমান্তরাল করে পি বিন্দু দিয়ে যায়
EF সরলরেখা অঙ্কন করি। যা AD কে E এবং BC কে F বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের নির্ণয় প্রমাণে চলে যাব। তাহলে এখানে আমরা দেখছি যে আমাদের এই EF সরলরেখাটা AB এর সমান্তরাল। তো লিখি EF সমান্তরাল AB। আবার দেখেন তো এখানে এই যেটা সেটা কিন্তু BF এরও সমান্তরাল হবে। তাহলে AE সমান্তরাল BF। তো যেহেতু দুটি বাহু সমান্তরাল এবং আমি দেখেছি যে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে AD এবং BC বাহু থেকে সমান অংশ কেটে নিবে। তাহলে সমান অংশ যদি কেটে নেয় তাহলে AE এবং BF সমান হবে আর EF এবং AB সমান হবে। তাহলে আমি বলতে পারি যে সমান্তরাল সরলরেখা এবং অপর সরলরেখা বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমি বলতে পারবো EFBA বা AEFB এটা একটি সামান্তরিক। সুতরাং AEFB একটি সামান্তরিক। এখন দেখেন যে PAB এই ত্রিভুজের মধ্যে দেখেন তো PAB এই ত্রিভুজটা এবং AEFB এই সামান্তরিকটা কিন্তু একই ভূমি AB এর উপর অবস্থিত। এই যে AB এর উপর অবস্থিত AEFB এই সামান্তরিকটাও AB এর উপর অবস্থিত ভূমি, আবার APB এই ত্রিভুজটাও AB এর উপর অবস্থিত। আর যেহেতু এই ত্রিভুজটা AB এর উপর অবস্থিত এবং এই AB বাহু EF বাহুর সমান্তরাল, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে সামান্তরিকের একটা সূত্র আছে সামান্তরিক এবং ত্রিভুজের রিলেশনের, যে যদি কোনো একটি সামান্তরিকের এবং ভিতরে কোনো একটি ত্রিভুজ থাকে এবং ত্রিভুজ এবং সামান্তরিকের ভূমি যদি সেম হয় এবং ত্রিভুজের ভূমি এবং সামান্তরিকের অপর বাহু বা সমান্তরাল বাহু যদি সমান্তরাল হয়, বিপরীত বাহু যদি সমান্তরাল হয় বা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আমার এই ত্রিভুজটি হবে এই সামান্তরিকের অর্ধেক। মানে এই ত্রিভুজটি সামান্তরিককে দুই ভাগে বিভক্ত করবে, সমান দুই ভাগে বিভক্ত করবে, সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে, এমন ভাবে আমি বলতে পারি। তাহলে আমি লিখব যে যেহেতু PAB ত্রিভুজ এবং ত্রিভুজ PAB ও সামান্তরিক AEFB এর ভূমি একই, মানে ভূমি হলো AB হলো একই এবং AB ও EF সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। এই যে এই দুইটা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে আমি লিখতে পারবো এবং AB ও EF সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে আমি তাহলে কি বলতে পারবো? সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এই যে ত্রিভুজ ক্ষেত্র PAB টা আছে সেটা আসলে AEFB সামান্তরিকের অর্ধেক হবে। সুতরাং ত্রিভুজ PAB সমান সমান হাফ অফ AEFB সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ PAB ত্রিভুজের ক্ষেত্রফল হবে AEFB সামান্তরিকের ক্ষেত্রফল। তো একইভাবে তো আমি বলতে পারি যে PCD এই ত্রিভুজটারও ক্ষেত্রফল হবে EDCF এই সামান্তরিকের অর্ধেক, কারণ এটাও একই নিয়ম মেনে চলে। অর্থাৎ PCD এই ত্রিভুজেরও ভূমি CD এবং EFCD এই সামান্তরিকেরও ভূমি
সিডি, এবং সিডি ও ইএফ একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমি এখানে লিখে দিব যে একইভাবে আমি কি লিখতে পারবো, ত্রিভুজ পিসিডি সমান সমান হাফ অফ কি লিখতে পারবো, ইএফসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখন যদি আমি এই দুটো ত্রিভুজকে যোগ করি, এই যে এখানে আমাকে দেওয়া আছে পিএবি এর ক্ষেত্রফল এবং পিসিডি এর ক্ষেত্রফল, এই দুটোকে যদি আমি যোগ করি, যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, তো এই হাফ আমি কমন নিলাম, তাহলে হাফ কমন নিলে কি থাকে, এ ই এফ বি এই সামান্তরিক প্লাস ই এফ সি ডি সামান্তরিক। তাহলে এটা কি, এই যে এ ই এফ বি এই অংশটুকু, এই যে এই অংশটুকু, আবার ই এফ সি ডি এই অংশটুকু। তাহলে এদেরকে আমি পুরোটাকে একসাথে বলতে পারি না, এ বি সি ডি, কারণ অংশ করা আর কি, মানে ভাগ করা দুই ভাগে, তাহলে পুরোটাকে আমি বলতে পারবো এ বি সি ডি। সুতরাং হাফ অফ এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, তো এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে পিএবি এর ক্ষেত্রফল প্লাস পিসিডি এর ক্ষেত্রফল হবে হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরের জ্যামিতি বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। তো এই যে এবিসি ত্রিভুজের ভূমি বিসি এর সমান্তরাল করে ডি একটি সরলরেখা যা এবি কে ডি এবং এসি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিবিসি এই ত্রিভুজ ডিবিসি সমান সমান ত্রিভুজ ইবিসি ডিবিসি সমান সমান ত্রিভুজ ইবিসি প্রমাণ করতে হবে, এবং আরেকটা প্রমাণ করতে হবে ত্রিভুজ ডিবিই এই ত্রিভুজ সমান সমান ত্রিভুজ সিডিই এই অংশ প্রমাণ করতে হবে। তো সেখানে আমাদের একটু অঙ্কন আছে, আমি অঙ্কনটা করে নিই, যে এখানে যে আমি বিই এবং সিডি যোগ করেছি সেটা আমি লিখে নিই। আচ্ছা, এখন আমরা আমাদের প্রমাণে চলে যাব। তো দেখেন তো, প্রথমে ডিবিসি এবং ইবিসি ত্রিভুজ নিয়ে কাজ করি। ডিবিসি এবং ইবিসি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ডিবিসি ও ত্রিভুজ ইবিসি এ দেখেন তো এই দুটো ত্রিভুজের মধ্যে একই ভূমি না বিসি, এই যে ডিবিসি এই ত্রিভুজের ভূমিও বিসি, ইবিসি এই ত্রিভুজের ভূমিও বিসি। তো একই ভূমি বিসি এর উপর দুটো ত্রিভুজ অবস্থিত, আবার একই সমান্তরাল রেখা যুগল। এই যে দেখেন ডি ই আর বিসি এটা পরস্পর সমান্তরাল, কারণ আমরা এখানে দেখেছি যে এবি মানে বিসি বাহু সমান্তরাল করে, বিসি ভূমির সমান্তরাল করে ডিই অংশ নেওয়া হয়েছে। তার মানে কি দেখা যাচ্ছে যে দুটি ত্রিভুজ যেটা আছে আমাদের, এরা একই ভূমির উপর অবস্থিত এবং একই সরলরেখার মধ্যে অবস্থিত বা সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হবে আমার সেম ত্রিভুজ বা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুইটা ত্রিভুজ যদি হয় এরকম, যে এখানে একটা ত্রিভুজ আবার এরকম না, মানে দুইটা ত্রিভুজ হবে এরকম, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হবে এরকম, এখানে আরেকটা এরকম সমান্তরাল রেখা যেগুলো আছে। তাহলে দেখেন তো এই ত্রিভুজটার মধ্যেও আমার, এটা যদি আমি বিসি ধরি, এটা এবিসি এটা ডিবিসি, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যেও বিসি ভূমি, ডিবিসি এই ত্রিভুজের মধ্যেও বিসি ভূমি, অর্থাৎ একই ভূমির উপর অবস্থিত দুইটা বাহু, দুইটা ত্রিভুজ, এবং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, মানে এডি এবং বিসি দুইটা সমান্তরাল, এই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল তাই হবে। তো সেই হিসাবে আমি এখানেও লিখতে পারবো যে যেহেতু
ডিবিসি এই ত্রিভুজটা একইভাবে বিসি এবং ইবিসি বিসি এর উপরে অবস্থিত এবং তারা ডিই ও বিসি সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে আমি বলতে পারবো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান। তাহলে লিখতে পারবো যে ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারবো, ত্রিভুজ ইবিসি এর ক্ষেত্রফল। কেন লিখতে পারবো, কারণ আমি লিখবো যে দুটো ত্রিভুজই বা একই ভূমি, এই দুটো ত্রিভুজ একই ভূমি বিসি এর উপর অবস্থিত, লিখি এখানে একই ভূমি বিসি এর উপর অবস্থিত এবং সমান্তরাল সরলরেখা কি কি, ডিই ও বিসি সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যে অবস্থিত বিধায় রেখা দ্বয়ের মধ্যে অবস্থিত। তাহলে একই ভূমি এবং সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যে অবস্থিত হয় এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি সেম বলতে পারি। আবার দেখেন তো যে আমাদের পরবর্তী যে দুটো ত্রিভুজ ডিবিই, এই ত্রিভুজটা ডিবিই এবং আরেকটা সিডিই, এই ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, ত্রিভুজ ডিবিই ও ত্রিভুজ সিডিই, দেখেন তো এই দুটো ত্রিভুজে কিন্তু ভূমি ডিই, কারণ এই যে ডিবিই এখানেও ভূমি ডিই, আবার সিডিই এখানেও ভূমি ডি, এবং তারা দোনোটাই কিন্তু আবার বিসি এবং ডিই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত এই দুটো ত্রিভুজ। তাহলে একইভাবে আমি এই অনুসারে এটাও লিখতে পারি যে ত্রিভুজ ডিবিই এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ইবিসি এর ক্ষেত্রফল। কারণ কি, কারণ হলো ওই একইভাবে আমি বলতে পারবো যে একই ভূমি ডিই এর উপর অবস্থিত এবং দুটো সমান্তরাল সরলরেখা ডিই এবং বিসি এর মধ্যে অবস্থিত হয়, এদের ক্ষেত্রফলগুলো সমান। তাহলে এই দুটোই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এটাই প্রমাণ করতে। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে এবিসি ত্রিভুজের কোণের সমকোণ, তার মানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ডি এসি এর উপরস্থ কোনো একটি বিন্দু, ডি কোনো একটি বিন্দু হলো। প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা অঙ্কন আছে, আপনারা ধরতে পারছেন যে অঙ্কনের আমি বি এবং ডি যোগ করে নিব। তাহলে এখন দেখেন এই পাশে আমার বিসি স্কোয়ার এবং এডি স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে আনতে হলে আমি এখান থেকে আসলে যেহেতু স্কোয়ার করা অর্থাৎ এখানে ক্ষেত্রফলগুলো অনুযায়ী করা, মানে বর্গক্ষেত্র হলে ক্ষেত্রফল হতো, তাহলে আমি এখানে এই জিনিসটার ক্ষেত্রে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আনবো, তাহলে আমি আসলে স্কোয়ারের মাধ্যমে সম্পর্কটা আনতে পারবো। দেখি তো এবিসি সমকোণী ত্রিভুজ যদি কাউন্ট করি আমি, প্রমাণ ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে কোণ এ হলো এক সমকোণ, কোণ এ সমান সমান 90 ডিগ্রি, তাই এক সমকোণ। তাহলে আমি বলতে পারি যে আমার যে কোণটা হলো 90 ডিগ্রি বা এক সমকোণ, তার বিপরীত বাহুটা হলো আমার অতিভুজ। তাহলে আমি এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলতে পারবো, আমি বলতে পারবো সুতরাং অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। কোত্থেকে পেলাম, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি এটা একটা সম্পর্ক পেলাম। তাহলে দেখেন এখানে বিসি আছে, তাহলে এখন আবার কি বের করতে হবে, এডি স্কোয়ার, তো এডি স্কোয়ার, তাহলে এখানে আমি এ বি ডি
এটাও তো একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে কোন কোন এ কোণ সমান সমান 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি হলে আমার বিডি হবে আমার অতিভুজ। তাহলে আমি লিখতে পারবো সুতরাং বিডি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। কেন? এই একই আমি পিথাগোরাস অনুসারে আমি পেয়েছি। তো এখান থেকে আমার লাগবে এখানে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে আমি এডিটাকে আলাদা করে নিই। তাহলে এডি স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো? বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এই যে এটাকে আমি যদি 2 নং দিই আর এটা হলো 1 নং, আমি 1 নং এবং 2 নং যোগ করে দিই। এই যে আমার এখানে যোগ আছে তাই আমি যোগ করে দিচ্ছি। তাহলে আমি পাবো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাসে এটা দুটো কাটা, তাহলে আমি পাবো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাই কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের এখনকার জ্যামিতি বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। বিসি এর অতিভুজ এবং বিসি হলো এর অতিভুজ এবং পি বিসি এর উপর যে কোনো বিন্দু, এই পি হলো বিসি এর উপর যে কোনো বিন্দু। প্রমাণ করো যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান 2PA স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে কিছু অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি আগে লিখি অঙ্কন। কি অঙ্কন করতে হবে? অঙ্কন করতে হবে পি বিন্দু হতে এসি এর উপর পিডি এবং এবি এর উপর পিই লম্ব অঙ্কন করি। লিখি পি বিন্দু হতে এবি এর উপর পিই লম্ব ও এসি এর উপর পিডি লম্ব অঙ্কন করি। আচ্ছা, তাহলে এটা লম্ব অঙ্কন করেছি এবং এপি যোগ করে দিই। এপি যোগ করি। এখন আমরা আমাদের প্রমাণে চলে যাব। আচ্ছা, দেখুন তো আমাকে বলা হয়েছিল সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি যে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমি লিখতে পারবো যে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান সমান দেখতে পাচ্ছি 90 ডিগ্রি আমি, এবং এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমি বলতে পারবো এ বি এবং এসি সমান। তাহলে দুইটা বাহু যদি সমান হয় তাহলে এদের কোণগুলো সমান হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে একটি কোণ নির্দিষ্ট 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান, সেক্ষেত্রে আমার কোণগুলোও সমান হবে। তাহলে আমি বলতে পারবো এখানে যে দুটো কোণ আছে বি কোণ এবং সি কোণ, কোণ বি সমান সমান কোণ সি সমান সমান 45 ডিগ্রি কোণ। কারণ কি? কারণ হলো দুইটা বাহুই সমান, অর্থাৎ এ বি সমান সমান এসি। এই দুইটা বাহু সমান বিধায় আমি এই দুইটাকে লিখতে পারবো যে এরা 45 ডিগ্রি কোণ। আবার দেখেন তো পিডিসি এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এই যে পিডিসি সমকোণী ত্রিভুজ, এখানে আমি যদি লিখতে চাই যে ত্রিভুজ পিডিসিএ, ত্রিভুজ পিডিসিএ কোণ ডি 90 ডিগ্রি সমকোণ। এবং যেহেতু আমি পি বিন্দু হতে এসি এর উপর পিডি লম্ব অঙ্কন করেছি, সেখানে কিন্তু আমি বলতে পারবো আমাদের এই কোণগুলোর মানও আমার সমান হবে। যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ এবং আমি পি বিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে আমি বলতে পারবো এই দুইটা কোণও আমার সমকোণ, অর্থাৎ ডিপিসি কোণ সমান সমান ডিসি পি কোণ। তাহলে সেখানে আমি লিখি কোণ ডিপিসি সমান সমান কোণ ডিসি পি কোণ, ডিসি পি কোণ। এদের প্রত্যেকের কোণের মান কত হবে? এদের প্রত্যেকের কোণের মান কিন্তু হবে 45 ডিগ্রি। কারণ আমি বলছি যে কোণ দুটি সমান, তো যেহেতু কোণ দুটি সমানই হবে তাহলে আমি বলতে পারবো এই বাহু দুইটাও আসলে সমানই হবে। এই যে এখানে যেমন বি কোণ সি কোণ সমান হয়েছে কারণ এ বি এবং এসি বাহু সমান। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোণ দুইটা সমান হয়েছে, তার মানে আমি বলতে পারবো সুতরাং পি ডি সমান সমান ডিসি। এটা আমি বলতে পারবো কারণ হলো আমার এই দুই বাহুর
সাথে যে সংলগ্ন যে কোণ দুইটা আছে সেই কোণ দুইটা সমান হয়েছে। তো এই জায়গাটায় আমি যে কাজটা করলাম সেই কাজটা কিন্তু আমি এই ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজেও করতে পারি। সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার এই লম্ব হলো এই কোণটা, তাহলে এই যে পি কোণ এবং বি কোণ হবে সমান, যেহেতু পি থেকে আমি বি এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে এই দুইটা কোণ সমান হলে পিই এবং বিই এই দুইটা বাহু সমান হবে। তাহলে বলতে পারবো অনুরূপভাবে ত্রিভুজ পিই বিএ কি লিখতে পারবো, পিই সমান সমান বিই, কারণ এই সূত্রানুসারেই আমি লিখলাম। এখন দেখেন, এখন এই যে পিডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই পিডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে পিসি স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখন লিখি যে ত্রিভুজ পিডিসি এ কি লিখতে পারবো, অতিভুজ কি এখানে পিসি, কারণ ডি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ, তাহলে আমি লিখতে পারবো পিসি স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা কিন্তু আমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি। এদিকে আমি লিখে দিই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, তো এখানে আমি দেখলাম যে পিডি সমান সমান ডিসি, তাহলে এটাকে আমি দুইটাকে একই নামে লিখি, আমি লিখতে পারবো পিডি স্কোয়ার প্লাস এটাকে আমি যদি লিখি পিডি স্কোয়ার, কারণ কি একটু আগে দেখেছি আমার পিডি সমান সমান আসলে ডিসি। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, লিখতে পারবো 2pd স্কোয়ার, এটা সমান সমান কি পিসি স্কোয়ার। তাহলে এই যে এখানে যেমন পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার আমাকে প্রমাণ করতে হবে, সেখানে আমি শুধুমাত্র পিসি স্কোয়ারের জন্য একটা রিলেশন বের করে রাখলাম। এখন আমি আবার এই পিবিই এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে আমি যদি পরের পৃষ্ঠায় করি, আপনাদের সুবিধার্থে আমি এটাকে নিচে নিয়ে করলাম যে এই পিবি ত্রিভুজ যদি করি, যে ত্রিভুজ পিবিই এ, তাহলে দেখেন তো এখন এই ত্রিভুজ পিবিই এর মধ্যে কি আমার সমকোণ কোনটা, এই ই কোনটা, তাহলে এই কোণের বিপরীত বাহু পিবি হবে আমার অতিভুজ, তাহলে আমি লিখতে পারবো পিবি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। এটাও কিন্তু আমি কিসের মাধ্যমে লিখতে পারি, আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি। তো এখানেও আমরা দেখেছিলাম যে পিই সমান সমান বিই, তাহলে আমি লিখতে পারবো এটাকে যদি একই নাম দিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারবো পিই স্কোয়ার প্লাস এটাকে আমি লিখলাম পিই স্কোয়ার সমান সমান 2PE স্কোয়ার, কারণ আমরা দেখেছি যে পিই সমান সমান ই বি, আর এটা কিন্তু ওই পিথাগোরাস, এখানে আমি লিখে রাখলাম পিথাগোরাস। আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখলাম, আমার পিবি সমান সমান পেয়েছি 2PE স্কোয়ার। তাহলে এখন যদি আমি এখানে যে 2PE স্কোয়ার পেলাম, তাহলে আমি যদি এই নং এবং এটাকে যদি আমি 2 নং দিই, এই দুটাকে আমি যদি যোগ করি, তাহলে আমার এই বাম পাশেরটা আসবে, তাহলে আমি লিখতে পারবো যে 1 নং প্লাস 2 নং। তাহলে আমি লিখি কি লিখবো, পিবি স্কোয়ার প্লাস এখানে আছে পিসি স্কোয়ার সমান সমান কি আসে 2 ইন্টু পিই স্কোয়ার প্লাস এখান থেকে পেয়েছি 2 ইন্টু পিডি স্কোয়ার। তো এটাকে একসাথে লিখতে চাইলে আমি লিখতে পারবো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এখন দেখেন তো এখানে পিই স্কোয়ার কোনটা, এইটা, আর পিডি স্কোয়ার কোনটা, এই যে পিডি স্কোয়ার অংশ কোনটা, বাহু কোনটা, এইটা। আচ্ছা, এখন যদি আমি আমার এই ত্রিভুজটার মধ্যে একটু লক্ষ্য করি যে এই ইপিডি এ এটা কিন্তু আসলে একটা আয়তক্ষেত্র। কারণ কি, কারণ আমরা জানি এই যে পিডিটা আমি লম্ব অঙ্কন করেছি, তার মানে এই কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি। আমার এখানে ইএডি এই কোণটাও এক সমকোণ বা 90 ডিগ্রি। পিই আমি লম্ব অঙ্কন করেছি এই বি এর উপর, এটাও এক সমকোণ বা 90 ডিগ্রি। আর এখানেও তাহলে আমার এক সমকোণ তৈরি হয়েছে, যেহেতু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 2 সমকোণ, সেক্ষেত্রে যেহেতু 3টা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আমার এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে।
তাহলে যেহেতু আমার এখানে আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে আমি কি বলতে পারবো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমি এখানে লিখে নিই যে আমার এই চিত্র হতে আবার আবার পি ই এ ডি, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে লিখি পি ই এ ডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের মধ্যে আমি কি দেখলাম, আমার কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ ই, কারণ তারাই এক সমকোণ। কোণ এ সমান সমান কোণ ই সমান সমান কোণ বি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, পিই সমান সমান এডি লিখতে পারবো। সুতরাং পিই সমান সমান এডি, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, পিই সমান সমান এডি লিখতে পারবো। আচ্ছা, তাহলে এই যে এডি লিখলাম। এখন যদি আমি আমার এই অংশের মধ্যে এই অংশটা বসিয়ে দিই, তাহলে আমি পাবো যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান 2, কমন নিলে পি এর জায়গায় আমি এডি লিখবো। তাহলে এখান থেকে লিখবো এডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। এখন দেখেন তো এডি স্কোয়ার আর পিডি স্কোয়ার কোথায় আছে, যে এডি স্কোয়ার এবং পিডি স্কোয়ার। তাহলে দেখেন তো, আমি যদি এডিপি এই সমকোণী ত্রিভুজের মধ্যে চিন্তা করি, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান আমি লিখতে পারবো না অতিভুজ স্কোয়ার। অর্থাৎ আমি এডিপি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আছে এডি স্কোয়ার পিডি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার সমান সমান বলতে পারবো আমার অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখি 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ারকে এপি স্কোয়ার লিখতে পারবো, এপি স্কোয়ার। কারণ কি, সমকোণী ত্রিভুজ এডিপি এ, এখানে লিখি সমকোণী ত্রিভুজ এ ডি পি এ এডি এবং পিডি হলো ভূমি এবং লম্ব। কোণ ডি সমান সমান 90 ডিগ্রি এবং এডি ভূমি আর পিডি লম্ব। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার লিখতে পারি। তো দেখেন তো, আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান 2 পিএ স্কোয়ার, বা আমি এখানে এই পি স্কোয়ার লিখেছি। তাহলে এখান থেকে আমি যদি লিখে দিই যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান 2 পিএ স্কোয়ার, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের পরের উপপাদ্য দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ সি স্থূলকোণ। এই যে এ বি সি এই ত্রিভুজের মধ্যে কোণ সি হলো স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে আবার ছোট স্থূলকোণ দেওয়া আছে। এডি বিসি এর উপর লম্ব। এই যে এডি বিসি এর উপর বা বর্ধিতাংশের উপর আমার লম্ব। দেখাও যে এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা আমাদের প্রমাণে চলে যাই। আচ্ছা, এখন দেখেন তো, এই যে এসিডি বা এডিসি এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে ডি কোণটা হলো আমার 90 ডিগ্রি, আর যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহুটা হয় আমার অতিভুজ। তাহলে এখানে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখি ত্রিভুজ এ ডি সি এ কোণ ডি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। সুতরাং আমি লিখতে পারবো যে আমার পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কিভাবে লিখতে পারলাম এটা, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, এটা আমি লিখলাম। তাহলে এখন দেখেন এটা কি পেলাম, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আবার দেখেন তো এ ডি বি এই পুরা ত্রিভুজটা নিয়ে যদি আমি চিন্তা করি, বা এ বিটি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যেও কোণ ডি হলো আমার সমকোণ,
তাহলে এর বিপরীত বাহু কোনটা? এবি বাহু, তাহলে এটাও হবে অতিভুজ। তাহলে এভাবে যদি লিখি যে ত্রিভুজ এ ডি বি এ, এখানে লিখি আবার এডিবিএ কোণ ডি আমার 90 ডিগ্রি বা এক সমকোণ। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী বলতে পারি এ বি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার প্লাস বি বা ডিবি স্কোয়ার। আমি এটাকে লিখতে পারি, কারণ কি ওই তো একই, মানে পিথাগোরাসের সূত্রানুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখেন তো এখানে যে এই যে ডিবি স্কোয়ার লিখলাম, ডিবিকে আমি কিভাবে লিখতে পারতাম? আমি লিখতে পারবো না যে বিসি প্লাস সিডি, একটু ভেঙে লিখবো, ডিবিকে একসাথে বিসি প্লাস সিডি আকারে লিখবো। তাহলে লিখি, এখানে লিখবো এ ডি স্কোয়ার প্লাস, এখানে লিখতে পারবো বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ারকে যদি আমি ভাঙি, আমি কি লিখতে পারবো? প্লাস বিসি প্লাস সিডিকে লিখতে পারবো বিসি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বলছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 AB। তাহলে এখানে লিখবো এইভাবে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। আচ্ছা, তাহলে এখন দেখেন, তার পরবর্তীতে আমি এখানে কি লিখতে পারি? এখানে এবার একটু সাজায় লিখলে আমি লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। কিন্তু এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এই অংশটুকু কিন্তু এই যে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার একই, সিডি বা ডিসি একই বাহু, এই দুটার মান কিন্তু এসি স্কোয়ার। তো এখান থেকে যদি আমি বসিয়ে দিই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এই যে দুইটাকে একসাথে আমি লিখতে পারবো, এই অংশটুকু থেকে আমি বের করতে পারবো এটা। তো এটা কিসের সমান ছিল? এটা ছিল আমার এ বি স্কোয়ার সমান। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। আমাদের পরের জ্যামিতি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ সি সূক্ষ্মকোণ। এবিসি ত্রিভুজের কোণ সিটা হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এডি বিসি এর উপর লম্ব, এই এডি বিসি এর উপর লম্ব। দেখাও যে এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি এডি আমার যেহেতু বিসি এর উপর লম্ব, তাহলে আমার এখানে আমি প্রমাণে চলে যাই। যেহেতু এডি আমার বিসি এর উপর লম্ব, তাহলে এডিবি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আবার এসিডি বা এডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি প্রথমে আমার এডিসি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এ ডিসি এ কোণ ডি সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ। সুতরাং আমি বলতে পারবো যে এটার বিপরীত বাহু এটা হলো আমার অতিভুজ। আমি বলতে পারবো এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। কেন? কারণ পিথাগোরাস অনুযায়ী। এতক্ষণে আপনাদের জানার কথা যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সেটা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা সম্পর্ক পেলাম। আবার এ ডি বি এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। লিখি ত্রিভুজ এ ডি বি এ, এখানেও কিন্তু কোণ ডি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? এখানে এই সমকোণের বিপরীত কোণ এটা হবে আমার অতিভুজ। তাহলে এ বি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। তাহলে এখন দেখেন এই যে বিডি স্কোয়ার এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে কিন্তু আমি একটু আকার বড় করে লিখতে পারি যে বিসি মাইনাস সিডি, এভাবেও কিন্তু আমি ভেঙে লিখতে পারি। লিখি এ ডি স্কোয়ার সমান সমান বিডিকে লিখবো বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। পরবর্তীতে এটাকে যদি আমি সূত্রানুসারে ভাঙি, আমি লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। এখন দেখেন এটাকে যদি আমি এভাবে লিখি যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তাহলে এখন দেখেন এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার এই দুটোর যোগফলই তো ছিল এসি স্কোয়ার।
তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারবো যে আমাদের এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।